জীবনের বড় বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে থাকে, আর তার ফলেই সে সেই অভিজ্ঞতা অর্জন করে থাকে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 9:30, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় এখন দেখতে পেয়েছেন ঘরের দুধের ছানা ফাটিয়ে পনির করছি, কিন্তু এটা সম্পূর্ণ আমাকে করতে হয়েছে। আসল কথা, আমার দ্বারাই একটা বহুত বড় ভুল হয়ে গেছে। সেই বহুত বড় ভুলের আজকে মাসুল গুনছি। যাই হোক, এইটুকু অংশ আমি পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। আসল কথা, যে ভুলটি আমার দ্বারাই হয়েছে সেটা আপনাদের একবার বলি। আজকে যেহেতু শুক্রবারের ভিডিও, এটা শুক্রবারে বানাচ্ছি, তো দুদিন আগে এখানে তো দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টি সব কিছুই হচ্ছে সব জায়গায়। তো বজ্র বিদ্যুতের জন্য আমি ফ্রিজটিকে বন্ধ করে রেখেছিলাম সন্ধেবেলায়। তো ভাবলাম যে রাত্রির দিকে যখন একটুখানি বৃষ্টি থেমে যাবে তখন ফ্রিজের সুইচটা আমি দিয়ে দেবো। কিন্তু ওই যে একটি মনের মরণ, ভুলে গেছি। তো দুধও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, রাত্রির বেলায় দুধ আসে সেসব ফ্রিজে রেখেছিলাম। তো সকালবেলায় যখন উঠে দেখছি যে চা খেতে যাব, তখন দুধ বসানোর সাথে সাথেই চচ্চর করে দুধগুলো ফেটে গেল। তো দেখলাম 1.5 কিলো দুধ রাখা ছিল, ফেটে গেল। তখন আমার মাথায় এলো যে বাবা, আমি ফ্রিজের সুইচটা কালকে চালু করিনি। সেই সঙ্গে সঙ্গে মাথাটি তো গরম হয়ে যায়, আর এই ফাটা দুধের ভিডিও তখন করিনি। তখন মাথায় মানে আসছে যে কত জিনিস আমার এখন নষ্ট হলো। একবার ভাবছি এই মুহূর্তে যে সেই সব ভিডিওগুলো করে রাখলে হতো। আমরা তো সকলেই জানেন ফ্রিজে কাঁচা মাছ মাংস সব কিছুই এখন কিনে এনে রেখে দিই। তো যেহেতু কাঁচা ছিল, একদিন হয়ে গেছে, সেই জন্য সকালবেলা উঠে দেখলাম আঁশটানি গন্ধ বা ভ্যাপসানি গন্ধ ছাড়ছে। যেহেতু ছোটো বাচ্চা আছে বা সব আঁশটানি গন্ধ ছেড়ে গেছে, ভাবলাম একদমই দেওয়া যাবে না, সেগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিলাম। বান্না করতে করতেই আমাদের কাজের ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিলাম, মানে সে নিয়ে চলে গেল। আর দুধটি যেহেতু ফাটিয়ে ফেলেছিলাম, সেই জন্য দেখলাম একটু ছানা ছানা হয়ে গেছে। তারপর যখন লেবুর টুকরো দিয়ে ফাটাই, তখন দেখলাম বেশ ভালোই ছানা হয়েছে। একটু মুখে দিয়ে দেখলাম যে কোনো গন্ধ সেরকম নেই, খুব সুন্দরভাবে হয়েছে। সেই জন্য ভাবলাম এটা পনির বানিয়ে দিই, তারপর এটাকে একটুখানি কোনো পনিরের সবজি করে দেবো। তো সেই জন্যই খুব একটা ভালোভাবে ওটাকে জমাতে পারিনি, খুব তাড়াতাড়ি এটাকে বার করে এবার পনির চিলির মতো করে দিলাম, যেটা সকালবেলা নাস্তা হয়ে গেল। যাই হোক, এই ভুলটি আমার দ্বারাই হলো, আর এর জন্য অনেক আমার ক্ষতিও হয়েছে। যাই হোক, এদিকে এসেছে কিছু রেশন আনা হয়েছে। আসল কথা, আমি তো মাস কাবারি বাজার তুলি, তবু বর্ষা বাদলের দিনে ভাবলাম আমার ঘর থেকেই একজন রেশন তুলতে যাচ্ছিল, কিছু জিনিস আনতে যাচ্ছিল। তো আমি বললাম কিছু কিছু জিনিস আমাকে এক্সট্রা অল্প আরও এনে দাও, যেটা আমার প্রয়োজন পড়তে পারে। তো ভাবলাম ঘরে থাকাই ভালো, কেননা আবার এই ঝড় বৃষ্টির দিনে কোন সময় কী অসুবিধায় পড়বো জানি না। সেই জন্য এই কটা মাল আমি এখন আনিয়ে রেখে দিয়েছি। আর এদিকেও দেখুন, রান্না বান্না করার পর এই যে ছন্ন ছাড়া করে ফেলে রেখেছি সবজির খোলাগুলো। তো কোনো জিনিসই এখন ফেলে দেওয়ার মতনই নয়, সব কিছুই এখন কাজে লেগে যায়। সেই জন্যে আমার এখানে গরু ছাগল না থাকা সত্ত্বেও খোলাগুলো ভালো করে যত্ন করে এখন উঠিয়ে রাখছি। আর ওদিকে ভাতের মাঠটাও আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। তবে মাঠটা গড়ানোর পর এখন ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এই খোলাগুলো আর এই মাঠটিকে এখন গাছের খাদ্য হিসাবে এগুলো দিয়ে আসবো। চলুন, ধীরে ধীরে গাছগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে যে তারাও মাঝে মাঝে একটুখানি এই ভাতের মাঠটা পায়, তাদের দিয়ে আসি। তবে জানি না এর দেওয়ার প্রসেসিংটা কিভাবে আছে। আমি তো এরকম ভাতের মাঠ যখন খুব ঠান্ডা হয়ে যায় তখন সেগুলো অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দিই। তো জানি না, যদি আপনারা জেনে থাকেন যে এর কোনো আলাদা প্রসেসিং আছে নাকি কিভাবে মাঠটা দিতে হয়, সেটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। আর এই যে খোলাগুলো আছে, এই খোলাগুলো তো এখন দেওয়া যাবে না, এগুলো যেহেতু কাঁচা খোলা। সেই জন্যে আমি ছাদের এক কোণায় একটা বালতি রেখেছি। যদিও এই বালতিটি আমার ফুটো বালতি, ফুটো হয়ে গেছিলো লোহার বালতি। তো এইটার মধ্যেই খোলাগুলো রেখে দিই। আর এই বর্ষার জল বা এমনি জল ভিজে ভিজে যখন দেখি ওই খোলাটায় পড়ে ওই বালতিটায় জমা হয়, আর ওই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দিই। আর এর সার করলেও গাছে দেয়া ভালো, কিন্তু জানি না, আমি ওইভাবেই জলটা দিয়ে থাকি। এখন দেখুন প্রায় রোদ উঠে গেছে, আর এই জন্যে কাপড় চোপড় এখন এখানে শুকুর দিয়ে দিয়েছি। সেটা আমি তো আজকে শেয়ার করিনি, সকালে চান পুজো সমস্ত কিছু করেই নাস্তা বানিয়েছি। আর এদিকে কিছু সবজি এখন কেটে রাখা আছে, সেগুলো বানাবো, আর কিছু করে কাটছি। আর অন্যদিকে ছোটো ছোটো টুকরো টুকরো যেসব কাজগুলো করে থাকে সেগুলো করছি।
আর এদিকে ছেলের আমের চাটনি ছাড়া তো একদমই হয় না, যেহেতু আমের সিজন। তাহলে আজকে অল্প করে এখন পেয়েছি, তো ভাবলাম যে একটুখানি আমের চাটনি করে দিই। আর এরপরেও এই সিজনে আর একটা দুটো দিন হয়তো আম পাওয়া যাবে, তবে এখানে কাঁচা আম কাটিং করে বিক্রি করা হয়, যেখানে নন বেঙ্গলিরা এগুলো সারা বছরের আচার বানিয়ে রাখে। তো আমি ভাবলাম একদিন বাজার গিয়ে বেশি করে সংগ্রহ করে নিয়ে আসবো, আর সেগুলোই বেশি করে আচার করে রাখবো, যেটা সারা সাল আমার ছেলের জন্য ভালো থাকবে, যে একটু ভাত সে খেতে পারবে। একটুখানি চাটনি চাই তার খাওয়ার জন্য। আর যেদিনকে নিরামিষ কোনো রান্না হয় সেদিনকে চাটনি ছাড়া তো একদমই ভালো লাগে না। আর আজকে যেহেতু শুক্রবার, আমি বৈভব লক্ষ্মীর পুজো করি, তো আজকে এমনি খাবার দাবারও আমার সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য চাটনিটা বানিয়ে নিলাম। এখন প্রায় বিকাল 6টা, এখন বেরিয়েছি একটুখানি বাইরে দিয়ে, যেহেতু লক্ষ্মী পুজো করব তার জন্য একটু ফুল প্যারা কলা নিজেই নিতে বেরিয়েছি। চলুন ধীরে ধীরে এবার এগুই। আর এই শুক্রবারের পুজো করব বলে এই দোকানটায় এসেছি। এটা তো কালী মন্দিরের পাশে একটা দোকান, যেখানে প্যারা কলাটা টুক করে নিয়ে নেব। তারপরে যাব এখন এখানে সামনেই একটা দোকান আছে, সেখান থেকে ফুলমালা নেব। যদিও সকালবেলা হলে ভীষণ ভিড় থাকে, আর আজকে যেহেতু শুক্রবার সেহেতু ওরকম কোনো পুজোর ব্যাপার নেই। সকলে শনি মঙ্গলবারে, এখন সোমবারেও এখন পুজো হয় যেহেতু ভোলে বাবার। আজকে শুক্রবারে এখন এইটুকুই ফুল বাঁচা আছে। সকালবেলায় হলে এখন দোকান ভরো ভরো লাগতো। যাই হোক, আমি এখান থেকে একটুখানি ফুলের মালা আর একটুখানি ফুল নিয়ে নেব। তবে গোলাপগুলো দেখে নিয়ে মনে হচ্ছে কিছুটা গোলাপ নিয়ে যাই, তবে বৈভব লক্ষ্মীর পুজো করতে গেলে গোলাপের প্রয়োজন পড়ে। তো আমি আজকে দেখে এসেছি আমার ছাদে একটি গোলাপ ফুল আছে, কদিন ধরেই ভাবছিলাম যেদিনকে পুজো করব সেদিনকে মায়ের চরণে দেবো, তো মনটা ওইটা করে রেখেছি, সেই জন্য এখান থেকে আর গোলাপ ফুল নিলাম না। চলুন এবার ধীরে ধীরে নিই, আর এখানে আপনাদের একটা জিনিস দেখাই। এখন আমি যেখানে এসেছি সেখানে সিদ্ধার্থের বাবার দোকান। এই দেখুন, ওই মানুষটি এখন খদ্দের দিচ্ছে। চলুন এবার আমি ধীরে ধীরে এগুই। এবার বাড়িতে গিয়ে স্নান টান করে তারপর আবার লক্ষ্মী পুজো করার জন্য বসবো। মোটামুটি এখন সমস্ত কিছু চলে এসেছি। আর আপনাদের বলেছিলাম যে আমার গাছে একটি গোলাপ দিয়েছে, কদিন ধরেই গোলাপটা ভেবেছিলাম যে এটা বৈভব লক্ষ্মীকে দেবো। কি সুন্দর লাগছে দেখুন, ফুলটা একদম খুব যত্ন করে করে মনের একটা ভেবে ভেবে রেখেছিলাম আজকে সেই মায়ের চরণে অর্পণ করব, তবে মনটা একদম ভরে যায় জানেন। আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করেছি, যদিও এখন আধার আলো হয়নি, তবুও ভাবলাম যে তাড়াতাড়ি করে জোগাড়জান্তি করি, আস্তে আস্তে ঠিক সন্ধে দেওয়ার সময়টি হয়ে যাবে, তারপর আমি ধীরে ধীরে পুজোয় বসবো। এখানে দেখুন সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছি, আমার লাল আসন পেতে ফেলেছি, প্রদীপ ধরিয়ে দিয়েছি। আর এই যে বৈভব লক্ষ্মী বলতে 4 হাতের লক্ষ্মী যেটা বলে, মায়ের চরণে গোলাপটা দিয়েও দিয়েছি। এদিকে কুবের মহারাজও আছে, কুবের মহারাজকেও মালা দিয়েছি, আর একটু প্যারা গোলা প্রসাদ দিলাম। এই হয়েছে আমার পুজোর জোগাড়জান্তি। তবে এখানে ধূপ দীপ সব জ্বালিয়ে দিচ্ছি। তবে এই লক্ষ্মী পুজো করলে অনেক মায়ের কৃপা আছে, আমি অনেক ফল পেয়েছি। যদি আপনারা কেউ জানতে চান যে এই লক্ষ্মী পুজো করলে কি হয় আর কিভাবে পুজো করতে হয়, অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বলে দেবো। যাই হোক, এবার ধীরে ধীরে পুজো করি। আর মা লক্ষ্মীর সবথেকে শ্রেষ্ঠ জিনিস যেটা হচ্ছে যে এটা হচ্ছে মা লক্ষ্মীর যে মন্ত্র জপ করতে হয় 108টা, সেটা পদ্মবীজ ছাড়া হয় না। পদ্মবীজের মালাতেই 108 মন্ত্র জপ করতে হয়। আর এদিকে আমি মোটামুটি সব ঠাকুরগুলোকে সন্ধে দিয়ে দিয়েছি, ওনাদেরও সন্ধে দেওয়ার সময় যা যা করণীয় সেই সব করে নিয়েছি। এইবার আমি এই পদ্মবীজের মালা নিয়ে বসলাম। এইবার ধীরে ধীরে ভক্তি ভরে মাকে এখন 108 বার বীজমন্ত্র লক্ষ্মীর জপতে থাকবো, সাথে গুরুমন্ত্রও আছে। তারপর কুবের মহারাজেরও বীজমন্ত্র জপবো। এখন অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমি ব্লগটা এইখান থেকেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন।